এমপি আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনা হয় 2 মাস আগে। গুলশান ও বসুন্ধরা দুটি বাসায় বসে ছক করা হয় খুনের। পরে কলকাতায় হত্যার পর মরদেহ নিশ্চিহ্ন করতে আলাদা করা হয় হাড় মাংস। সন্দেহ এড়াতে হলুদ মিশিয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। দুপুরে এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, এই মুহূর্তে আছেন আমাদের সাথে সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু, ঝিনাইদহে আছেন কালীগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক, এবং আমাদের সাথে যোগ দিচ্ছেন পুলিশের জনাব হারুনুর রশিদ, অতিরিক্ত কমিশনার ডিবি ডিএমপি। প্রথমে যেতে চাই জনাব হারুনুর রশিদের কাছে। জনাব রশিদ, আপনার কাছে জানতে চাই প্রথমেই, সেটি হচ্ছে যে আমরা বলছিলাম সংবাদে যে কলকাতা থেকে গোয়েন্দারা ঢাকা এসেছেন, তাদের সাথে আসলে কী আলাপ হলো আপনাদের, তারা কি বলছেন? জনাব হারুনুর রশিদ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা বলছিলাম, জানতে চাচ্ছিলাম আপনার কাছে, আমরা সংবাদে দেখেছি বলা হচ্ছে যে কলকাতা থেকে এসেছে গোয়েন্দারা, তারা কি বলছেন? বাংলাদেশি গডফাদার এবং সহযোগীরা কিভাবে প্ল্যান করেছে এবং ভিকটিমকে কিভাবে তারা অনুসরণ করেছে, কিভাবে তাকে হত্যাকাণ্ডটা ঘটাবে, কিভাবে গাড়ি ভাড়া করবে, কিভাবে হত্যা করবে, কিভাবে লাশ গুম করবে, এবং এই বিভৎস কাজগুলি করার জন্য কাকে কত টাকা দেওয়া হবে, সবকিছু কিন্তু প্রি প্ল্যান এবং পূর্ব পরিকল্পিত। এবং সেই প্ল্যানটা কিন্তু হয়েছে, এটা বাংলাদেশের গুলশানের তার একটি ভাড়াটে বাসা আছে, সে বাসা ঠিকানাটা আমি অলরেডি বলেছি, ফ্ল্যাট তার 65 বাসাটা। আর তার আরেকটা নিজের বাড়ি আছে, যেটাতে হলো বসুন্ধরা ব্লক এলে। এই দুইটা বাসায় বসে মূলত তাদের প্ল্যানটা চূড়ান্ত হয়। এবং প্ল্যানের পার্ট হিসেবে কিন্তু সে 25 তারিখ যখন তিনি জানতে পারলেন যে ভিকটিম মানে নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার উনি যাবেন 12 তারিখ, এটা তারা জেনেই উনি 25 তারিখেই বাসাটা ভাড়া করেন হলো কলকাতায়। এবং সেখানে ওই প্ল্যানের পার্ট হিসাবে উনি ওইখানে আরো 2জন লোককে তিনি ঠিক করে রেখেছেন। এবং উনি 30 তারিখে তিনি 3জন, উনি সহ 3জন, আরো 2জন, একজন, এবং যে মাস্টার প্ল্যানের বাদেও যিনি ওই হত্যাকাণ্ডটার মূল কাজটা করেছেন উনি, এরা 3জনই চলে গেলেন ওইখানে কলকাতা। সেখানে গিয়ে তারা অবস্থান করেন 10 তারিখ পর্যন্ত। সে বিভিন্ন প্ল্যানগুলি করেছেন। এবং আপনি যে কথাটা একটু আগে বলেছিলেন যে 2 মাস আগে থেকে, হ্যাঁ, প্ল্যান তারা করেছিলেন। তাদের মূল প্ল্যানটাই ছিল তারা হত্যাকাণ্ডটা বাংলাদেশেই ঘটাবে। কিন্তু একটা পর্যায়ে তাদের যে সহযোগীরা, তারা তাকে যে আমরা কিন্তু তার জিজ্ঞাসাবাদের কথাটা বলছি, তারা কিন্তু সর্বশেষ কথাটা যে বলেছেন যে না, বাংলাদেশে এটি করা যাবে না, এটা করলে আমরা ধরা পড়ে যাব। এবং এখানে এর আগেও অনেকগুলি হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু সবাই একে একে ইন্ডিয়া থেকে, ওমান থেকে ধরে নেয়, এরকম একটা কথাবার্তা তারা হয়েছে। যা কিন্তু বাংলাদেশে তারা এই সাহসটা করে নাই। যার পরিকল্পনা হিসেবে উনি 12 তারিখ গেলেন ওই দর্শনা বর্ডার দিয়ে, ভিকটিম চলে গেলেন, সেখানে তারা চলে গেলেন হলো গোপালের বাসায়। আর ওনারা এই দিক দিয়ে 10 তারিখ পর্যন্ত সমস্ত প্ল্যানটা সাজিয়ে ওই যে মাস্টার মাইন্ড, ওই যে আমাদের এমপি মহোদয়ের ঘনিষ্ঠ বন্ধু, চাঁদপুরের বাসিন্দা, আমেরিকান পাসপোর্ট হোল্ডার শাহিন, সে বাংলাদেশে চলে আসে হলো 10 তারিখ। আর এদিক দিয়ে বাকিরা সবাই একে একে ঢুকে গেলেন সেখানে। এইভাবে কিন্তু এই প্ল্যানটা সাজিয়েছে। এবং দেখেন, সবচেয়ে বড় কথা যেটা, এই হত্যাকাণ্ডের যে গডফাদার এবং তার সহযোগীরা হত্যাকাণ্ডের পর অপরাধীদের গ্রেপ্তারের যে তদন্তের সংশ্লিষ্ট যেতে বিভিন্ন ডিভাইসগুলি থাকে, অর্থাৎ একটা ঘটনা ঘটলে সেখানে মোবাইল ফোন সহ ইলেকট্রিক ডিভাইসগুলি যে হুঁশ খবর নেওয়া যায়, তারা ওই জায়গাগুলিতেও তারা ইন্টারফিয়ার করেছে। অর্থাৎ তারা ঘটনাটা ঘটিয়েছে কলকাতা, এবং এই ডিভাইসগুলি তারা ইউজ, ওই যে ভিকটিমের যে মোবাইলটা, এটা ইউজ করেছে হলো বেনাপুলে, এবং ইউজ করেছে হলো তারা আরেকটি বিষয় আপনাকে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মাস্টার মাইন্ড, যে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন, তার অবস্থান বর্তমানে জানা গেছে কিনা? তার অবস্থানটা আসলে দেখেন, ওই ঘটনাটা তারা তো অপরাধীরা যখন অপরাধটা করে, অপরাধের খবরটা যত দেরিতে আসে, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটা বের করতে একটু দেরি হয়ে যায়। কারণ ঘটনাটা ঘটেছে হলো 13 তারিখ, ধরেন 2:51 উনি গেলেন ওই ফ্ল্যাটে, প্রায় 3:30 মধ্যে কিন্তু ঘটনা ঘটে যায়, তাহলে 13 তারিখ। আর ওনারা মোবাইলটা তারা 16 তারিখও ইউজ করছে, 17 তারিখও ইউজ করছে। এতে
তার ফ্যামিলির লোকজন এবং ওই এলাকায় তাদের ভাই গেলেন, জিডি করলেন গোপাল বিশ্বাস, সবাই মনে করতেছিলেন যে ওনার মানে ওই মানে মোবাইলটা তো এখনো ঠিক আছে, এখন উনি মেসেজ দিচ্ছে, উনি মেসেজও দিচ্ছে আমি দিল্লি যাচ্ছি, এই মুহূর্তে এই মোবাইলটা ইউজ করবো না। এইভাবে অপরাধীরা তারা এই হত্যা করে তার লাশটা গুম করে পর্যাপ্ত সময় নিয়ে জি। তারা সাজিয়ে তারপর তারা একে একে, যেমন 15 তারিখ চলে আসে, মানে ওই যিনি হত্যার মূল কাজটি করেছেন উনি, ওনার নামটাও দেখেন, উনি বাংলাদেশ থেকে গেলেন যে নামে, পাসপোর্টে তার যে নাম, আসলে উনি ওই এলাকায় মানে কল্পনা বললে তার কিন্তু এই নামটা না, তার নামটা হলো আরেকটা নাম, সেখানে হলো শিমুল। তো এইভাবে দেখা গেল তারা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে তারা প্রি প্ল্যান করে ঠান্ডা মাথায় আমরা সংবাদ তারা মাধ্যমে দেখছি বিভিন্ন জায়গায় যে আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি হয়তো যুক্তরাষ্ট্রে চলে গেছেন। এই বিষয়ে কি নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে আসলে? আমরাও দেখেন যে আমরা যখনই জানতে পেরেছি একে একে অপরাধীরা তাদের সমস্ত কাজগুলি সম্পন্ন করে তারা বাংলাদেশে ঢুকে পড়েছে। তারা যেই 15 তারিখ চলে আসলেন 1-2 জন, মহিলাটার সহ 2 জন, 17 তারিখ চলে আসলেন ফয়সাল বা মুস্তাফিজ, 18 তারিখ চলে জি। আসলেন, যেই তারা বাংলাদেশে ঢুকে গেলেন ঠিক সেই মুহূর্তে 20 তারিখ সকালবেলা বাট মাস্টার প্ল্যান মানে প্ল্যানার যে সে মানে যে কাজটা সংগঠিত করেছে, জি। তার দীর্ঘকালের বন্ধু শাহিন, মানে আখতারুজ্জামান শাহিন, কোটচাঁদপুর বাড়ি, সে ওই 20 তারিখ মানে বিস্তাই এয়ারলাইন্সে উনি চলে গেলেন কলকাতা, আর দিল্লি, দিল্লি থেকে 2 ঘন্টার ট্রানজিট নিয়ে উনি চলে গেলেন 20 তারিখ হলো কাঠমান্ডু, কাঠমান্ডু থেকে পরের দিন সকালবেলা উনি চলে গেলেন দুবাই। এই যে আসলে আসলে আমরা ওই যে বিষয়টা, যারা এরা এত সুপরিকল্পিত হয়ে এটা করে ঘটিয়েছে, যে এটা যেন আইন শৃঙ্খলা বাহিনী দেরিতে যে খবরটা পেলে তখন দেখা গেলে যে তার যে মূল যে আলামতটা নষ্ট হয়ে যাবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা এতই নিষ্ঠুর, এইভাবে এতই নিষ্ঠুর তারা তারা মানে এই নৃশংস হত্যাকাণ্ড এবং বিভৎস লাশ তারা গুম করার উদ্দেশ্য তারা বিভিন্ন ওয়ে অবলম্বন করেছে। ধন্যবাদ জনাব হারুনুর রশিদ। আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে, প্রাথমিকভাবে আপনাদের কি মনে হয়েছে এই হত্যার মোটিভ কি হতে পারে? ব্যবসায়িক লেনদেন, নাকি রাজনৈতিক, নাকি কি মনে হয় যে এলাকা আধিপত্য? এমপি আনার কি ধরনের ব্যবসা ছিল ওনার? উনি আসলে, আমরা তো এখন যেহেতু উনি আগে, আমরা তো তদন্তের আগে তো আমরা তো ওনার সঙ্গে খোঁজখবর নিইনি, তবে উনি একজন জনপ্রিয় মানুষ, 3-3বার তিনি পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছেন, স্বাধীনতার সপক্ষের একজন মানুষ, সেটা আমরা জানি। পাশাপাশি আসলে মানে হত্যাকাণ্ডটার বিষয়ে আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপনারা যেভাবে বলছেন বা আমাদের সাংবাদিক ভাইরা আমরা যেভাবে আমাদের পিড়াপিড়ি, তাৎক্ষণিকভাবে তো এই প্রশ্নের উত্তর দেওয়া অনেক কঠিন, যে অবশ্যই তার সাথে একটা আখতারুজ্জামান বা আরো কোনো গডফাদার থেকে তাদের সাথে তার একটা অবশ্যই দ্বন্দ্ব তো ছিল, দ্বন্দ্ব ছাড়া তো আর একটা লোকে মানে প্রি প্ল্যান হয়ে একদম বিদেশের মাটিতে বসে পরিকল্পনা করে এভাবে হত্যাকাণ্ড ঘটাতে পারে না। তবে আমরা মনে করি যে এইভাবে যে প্রি প্ল্যান হয়ে যেটা করেছে এটার সাথে মানে অর্থনৈতিক, রাজনৈতিক বা অন্য কোনো সমস্যা আছে কিনা, সেটা আমরা আমরা অনেকগুলি বিষয় নিয়েই আমরা কাজ করছি। আমরা মনে করি এই কাজগুলি বের করে আসলে স্পেসিফিক ওয়েটা এখন বলাটা ঠিক হবে না তদন্তের স্বার্থে। আমরা আমাদের মূল কাজটাই এখন হচ্ছে, তার একদিকে ইন্ডিয়ান পুলিশের সাথে আমাদের রেগুলার যোগাযোগটা হচ্ছে, যে তারা আমাদের মূল কাজটা হচ্ছে যে লাশটা খুঁজে বের করা। যদিও লাশটা তো আর লাশটা পাওয়া যাবে না, তার লাশের কোনো পার্ট খুঁজে পাওয়া যায় কিনা এটা তারা চেষ্টা করছে। অন্যদিকে আমাদেরও কাজ হচ্ছে, ইন্ডিয়ান পুলিশের সাথে আমাদের কম্বাইন যে আমাদের কাজটি হচ্ছে সেটা হচ্ছে অপরাধী যারা যেখানে আছে আমরা তাদেরকে খুঁজে বের করা, এবং কিছু কিছু অপরাধী তো আমাদের কাছে আছে বাকিগুলিকে খুঁজে বের করা। তাহলে আমি মনে করি যে টোটাল বিষয়টা অ্যাকচুয়ালি কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, কোন বিষয়টা, সেটা তো আমরা, কারণ এখন আপনি যে বলছেন সে আমরা কয়েকটি বিষয়, বিভিন্ন বিষয়গুলি আমরা মেলানোর চেষ্টা করেছি, তারপর হয়তো আমরা অ্যাকচুয়ালি কি ঘটনাটি ঘটেছে সেটা আপনাদেরকে অনেক ধন্যবাদ জনাব হারুনুর রশিদ। আমরা একটু আমাদের সহকর্মী আছেন ঝিনাইদহে ওমর ফারুক, তার কাছে একটু জেনে আসি তিনি কি খোঁজ পেলেন এ পর্যন্ত। ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আছেন ঝিনাইদহে, সেখানে আপনি স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেছেন, রাজনৈতিক কর্মীদের সাথে কথা বলছেন, তার সহকর্মীদের সাথে কথা বলেছেন, তারা কি বলছেন এই হত্যাকাণ্ডের ব্যাপারে, কি মোটিভ থাকতে পারে?
দেখুন, আনারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনার পরে কিন্তু এখানে প্রতিটি চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি অলিতে গলিতে সেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে, এবং আমিও এখানকার যারা আছেন, যারা দলের লোকজন আছেন তাদের সাথে কথা বলেছি, এখানকার যারা আছেন সাধারণ জনগণ তাদের সাথে কথা বলেছি, এবং যারা আখতারুজ্জামান শাহীন যে মূল পরিকল্পনাকারী, আমি তার খোঁজেও গিয়েছিলাম চাঁদপুর, যেখানে তার বাসা এবং তার ভাই সেখানকার পৌরসভার মেয়র রয়েছেন। তবে সেখানে গিয়ে আমি যে বিষয়টি দেখলাম যে আখতারুজ্জামান শাহীন কিন্তু সেই জায়গায় ব্যাপক আধিপত্য বিস্তার করেছেন, এবং সেখানে তার একটি বিশাল ডাক বাংলো আছে, এবং সেই ডাক বাংলোতে কিন্তু প্রায় সময় আখতারুজ্জামান সেই সংসদ সদস্য তিনি নিয়মিত সেখানে যেতেন, এবং সেখানে কিন্তু তিনি আড্ডা দিতেন এবং নানান ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন, এমনও আমরা কথা শুনেছি। জনাব হারুনুর রশিদ, আপনার কাছে আবারও যেতে চাই। আপনার কাছে যে প্রশ্ন সেটি হচ্ছে, আমরা বলছিলাম কলকাতা থেকে একটি গোয়েন্দা দল ঢাকা এসেছে, তাদের সাথে আপনাদের কি কথা হলো, তারা প্রাথমিকভাবে কি খোঁজ খবর নিচ্ছেন জনাব হারুনুর রশিদ? আসলে তারা ইন্ডিয়া থেকে 4 জন, বাংলাদেশের একজন, বাংলাদেশের যে ইন্ডিয়ান হাই কমিশন থেকে একজন, 5 জন তারা আসছে। তারা আমাদের আমরা যারা আমাদের কাছে আছে তাদের সাথে এখন কথাবার্তা বলছে। আসলে কথাবার্তা বলছে এই মুহূর্তে তারা, আমরা তাদের কাছে আমরা তাদের সুযোগ দিয়েছি তারা তাদের সাথে কথাটা বলুক, কারণ আমরা যে তথ্যগুলি দিয়েছি এরা আসলে কিসের ভিত্তিতে আমরা দিয়েছি, কিসের ভিত্তিতে আমরা তাদেরকে ইনপুট করেছি, এটা আসলে নিজ চোখে আমার মনে হয় দেখে যাওয়া উচিত। এবং তারা কথাবার্তা বলছে, কথা শেষ না হওয়া পর্যন্ত আসলে তো এই বিষয়ে কোনো আসলে মন্তব্য করা ঠিক নয়। আরেকটি বিষয় সেটা হচ্ছে, যেহেতু মরদেহ এখনো পাওয়া যায়নি, কলকাতার পুলিশ এবং ঢাকার বাংলাদেশের পুলিশ একই রকমই বলছে যে তারা নিশ্চিত যে হত্যাকাণ্ড হয়েছে। এইটা কি কতটা কেন নিশ্চিত হলেন আপনারা দুপক্ষই? না, এটা আসলে দেখেন, আমরা একটা মানুষ যখন হত্যাকাণ্ডের শিকার হয় তখন এটার অনেকগুলি পারিপার্শ্বিকতা থাকে। জি, নিশ্চয়ই। এবং হত্যাকারীরা যখন হত্যাকাণ্ডটি করে, এরা যতই পরিকল্পনা করে, যতই তারা 2 মাস 3 মাস মিটিং করে, তারা হত্যাকাণ্ডের পরে কিন্তু একটা ক্লু রেখেই যায়। এবং আমি মনে করি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল তো প্রথমই সকালবেলা বললেন যে এটা নৃশংস হত্যাকাণ্ড, এবং এটা আমাদের কাছে বিভিন্ন আলামত, বিভিন্ন ধরনের, এবং মূল পরিকল্পনাকারী হত্যাকাণ্ডের সাথে যে মূল যে ঘটনাটা ঘটিয়েছে সেই তো আছে। এখন যিনি করেছেন তিনি তো ব্যাখ্যাটা দিয়েছেন, পাশাপাশি যেই জায়গাটাতে উনি করেছেন সেই জায়গাটাতে উনি কটার বের হলেন, কটার সময় গেলেন, সবই তো আমাদের কাছে রয়েছে ডকুমেন্ট। এবং বাসার মধ্যে সেখানে তারা গিয়েছেন, সেখানে গিয়েও কিছু আলামত পেয়েছেন। সবকিছু মিলে আমরা মনে করি যে আমরা এটার আভাস আমরা অনেক আগে থেকে পেয়েছিলাম। যখনই আমরা কালকে একদম 100% আমরা শিওর হলাম যে এটা শুধু হত্যাকাণ্ড না, এটা একটা নৃশংস হত্যাকাণ্ড, এবং বিভৎসভাবে লাশ গুম করে এই স্বার্থন্বেষী চক্রটা মানে মাসের পর মাস ঢাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করেছে। আমার কথাটা হলো যে তারা এই যে এভাবে হত্যাকাণ্ড ঘটার যে তারা যে পরিকল্পনা করেছে, এবং তারা যে ভিকটিমের মোবাইল ফোন সহ ডিভাইসগুলি যে আমরা যখন খোঁজখবর নিব সেটাকেও তারা এমনভাবে উপস্থাপনা করেছে যে তারা যেন আর ইন্ডিয়ান পুলিশ যখন তদন্ত করবে তখন তারা যেন কল্পনা করতে না পারে সেখানে কেউ বাংলাদেশিরা আছে, এবং সেটা থেকে তাদের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ধাবিত করা তাদের মূল উদ্দেশ্য ছিল। যাই হোক, আমরা মনে করি এটা অত্যন্ত একটা দুঃখজনক। নিঃসন্দেহে আরেকটি বিষয়, আপনিও বলছিলেন যে তারা পরিকল্পনা ঢাকায় করে, কিন্তু আসলে কলকাতায় হত্যাকাণ্ড ঘটনা হয়, একটা বড় কারণ হচ্ছে যে যাতে এটাকে গোপন রাখা যায় সেটাই। এটা কি এত সহজ ছিল? কারণ আনোয়ারুল আজিম তো একজন এমপির হত্যাকাণ্ড তো সহজেই লুকানো সম্ভব নয়, তাহলে কেন কলকাতাকে তারা বেছে নিল? বাংলাদেশের যে গডফাদার এবং সহযোগীরা যে প্ল্যানটা, তারা যে আলোচনা, যে কথাটা আমাদেরকে মূল যে সংগঠন হত্যাকাণ্ডটি করে উনি যে কথাটা বললেন যে তারা 2 মাস তারা যে এখানো করার জন্য যে তারা যে হয়নি, তারা বাংলাদেশেও করার তারা একটা প্ল্যান করেছিল, কিন্তু একটা পর্যায়ে তারা একমত হতে পারে নাই। তারা যখন দেখলেন যে না, বাংলাদেশে এটা আসলে বাংলাদেশের, আমি মনে করি বাংলাদেশ পুলিশ, বিশেষ করে আমাদের ডিবির যে একটা সক্ষমতা,
এবং সেই সক্ষমতায় আবার প্রমাণ করে যে তারা নিজেরাই তখন বলছিল যে বাংলাদেশে করে আমরা তো আসলে আমরা ধরা পড়ে যাব, বাংলাদেশে করা যাবে না, ঢাকাও করা যাবে না। তখন তারা পরিকল্পনা করলেন তাহলে তোমরা ভিকটিম কোন সময় কলকাতায় যায়। কলকাতায় যাবে, এটা তোমরা করো, ওই প্ল্যান অনুযায়ী আমরা কাজটা করবো। তারা তখন এই ভিকটিমের সাথে তাদের তাদের সোর্স ছিল। যখন এই ভিকটিম গেছে যাবে, সে যখন কলকাতা তখন তো 7-15 দিন আগে তারা জেনে গেছে, জি। তখন তারাও সেখানে তাদের মতো করে প্ল্যান পরিকল্পনা করে ফেলছে, করে কাজটা করছে। আরেকটি বিষয় জানার চেষ্টা করছিলাম, আমি বলছিলাম যে ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে। সংবাদ মাধ্যমে খবর এসেছে যে এমপি আনোয়ারুল আজিম 2007 সালে বা 8 সালের দিকে ইন্টারপোলে তার বিষয়ে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলে নোটিশ হয়েছিল। সেই বিষয়ে কি আপনারা আগে ওয়াকিবহাল ছিলেন কিনা? না, এটা তো আগে তো আর আমরা একটা বিষয়টা হচ্ছে কোনো বিষয়ই আমাদের সাথে এটা পড়ছে না, কারণ উনি যদি ওনার সংসদ ভবন ওনার সংসদ খোলা থাকলে উনি এখানে থাকেন। জি। উনি কিন্তু গিয়েছেন হলো দর্শনা বর্ডার দিয়েছেন গিয়ে তার বাড়ির কাছে, এবং উনি ওইখান দিয়ে গেছেন, এবং ঘটনাস্থলটাও কিন্তু জি। আপনার কলকাতা। এখানে আমাদের ঢাকা মেট্রোপলিটন ডিবির এরিয়াটা আমাদের ঢাকার ভিতরে, সেটাকে আমরা মনে করেছি উনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাংলাদেশের স্বাধীনতা সপক্ষের একজন মানুষ, তিনবারের পার্লামেন্ট মেম্বার। জি। ওনার উপরে যে নৃশংস এবং মানে মানে যে হত্যাকাণ্ডটা বিভৎসভাবে হত্যাকাণ্ডটি করেছে, এবং তার লাশটা গুম করার জন্য যাবতীয় পরিকল্পনা করেছে, সেই কারণে আমাদের ঢাকার ডিবি পুলিশ আমরা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা কাজটা করেছি, এবং আমরা এটার মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছি। সাধারণত অনেক সময় হয় এই জাতীয় ব্যক্তিদের ক্ষেত্রে কখনো কখনো তারা প্রাণহানি আশঙ্কা থাকে বা আক্রমণে হুমকি থাকে, এইসব বিষয়ের আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে থাকে। এক্ষেত্রে বোধহয় তেমন কোনো কিছু হয়নি, তাই তো? আপনি বোধহয় এটাও জানেন যে খুলনা, ঝিনাইদহ ওই এলাকাগুলিতে প্রায়শই হত্যাকাণ্ড হয়, জি। মেরে ফেলার ঘটনা ঘটে। সেক্ষেত্রে ওই এলাকার তাদের মধ্যে তারা যদি কোনো নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে সেই বিষয়গুলি তো আমার মনে হয় এখানে তার স্থানীয় থানা বা পুলিশ এসপি সাহেবকেও জানাইতে পারে, এবং যদি কোনো ক্রমে আমাদেরও জানায়, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বলি স্যার ওনার প্রবলেম আছে, ওনাকে সিকিউরিটির প্রয়োজন, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু সিকিউরিটি দিয়ে থাকে। অনেক সংসদ হিসেবে আপনি লক্ষ্য করবেন তারা কিন্তু বডিগার্ডও ইউজ করে, তাদের সাথে বডিগার্ড থাকে। এখন এটা সেক্ষেত্রে আসলে উনি নিরাপত্তাহীনতা ভুগেছেন কিনা এটা আসলে ওই থানা পুলিশই বলতে পারবে, আমরা এটা কিছু জানি না। তবে এটা ঠিক আমরা এ ধরনের তথ্য এখনো পাই নাই যে থানা বা প্রশাসনকে এরকম তথ্য দিয়েছে। অনেক ধন্যবাদ জনাব হারুন রশিদ। আমি একটু আমাদের সহকর্মী ওমর ফারুকের কাছে যেতে চাই। ওমর ফারুক, আপনার কাছে জানতে চাচ্ছিলাম স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বলছেন এই হত্যাকাণ্ডের ব্যাপারে? দেখুন, এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু শোকে বিহ্বল হয়ে আছে, এবং তারা এই হত্যাকাণ্ড নিয়ে তারা কিন্তু আতঙ্কিত হয়ে আছে, এবং এই ধরনের একটি হত্যাকাণ্ড, এই জায়গার মধ্যে এমন একটি হত্যাকাণ্ড তারা আসলে চিন্তাই করতে পারেনি। তবে আমি যদি একটু নতুন তথ্য দেওয়ার চেষ্টা করি, সেটি হচ্ছে যে এই হত্যার যে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন, আমি তার কোটচাঁদপুর তার যে জায়গাটি সেখানে গিয়েছি, এলেঙ্গাতে তার একটি 25 একরের একটি বাংলো আছে। সেই বাংলোতে কিন্তু আজ থেকে 3 মাস আগেও যে সংসদ সদস্য আজিম তিনি কিন্তু গিয়েছিলেন সেখানকার মেয়ের বিয়েতে, এবং সেখানে কিন্তু এর বাইরেও তিনি আরো কয়েকবার গিয়েছেন বলে আমরা জেনেছি। এবং ওই জায়গাটি যেই বাংলোটি এখানে তিনি গড়েছেন, সে বাংলোতে প্রতিদিনই 3 থেকে 4টা পর্যন্ত, রাত পর্যন্ত সেখানে কিন্তু মনোরঞ্জন থেকে শুরু করে নানান ধরনের গান বাজনা হয়। সেখানে বড় যারা নামি দামি ব্যক্তিরা আসা যাওয়া করে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। আমি নিজেও সেখানে গিয়েছি, সেখানে গিয়ে সে বাংলোটি বন্ধ পেয়েছি, কিন্তু আশেপাশে বিভিন্ন ধরনের অ্যালকোহলের বোতল পেয়েছি এবং মাদকাসক্ত বা মাদক নেওয়ার বিভিন্ন আলামত আমরা পেয়েছি। তবে আরেকটি ধন্যবাদ ওমর ফারুক। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজেটের শুল্ক কাঠামো যৌক্তিক করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। ডক্টর মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। সাধারণত বাজেটের আগে যখন বাজেট প্রণয়ন করা হয়, এনবিআর যে ধরনের কর কাঠামো করে নিশ্চয়ই সেটি খেয়াল রাখা হয় যাতে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা যায় কিনা। এই বিষয়ে সাধারণত এনবিআরের কীভাবে এই কাজটি করে থাকে, নিশ্চয়ই মন্ত্রণালয় থেকে এক ধরনের পরামর্শ তো আসে,
তাই না? ধন্যবাদ। অ্যাকচুয়ালি রেভিনিউ বা শুল্ক হার কমিয়ে দিলে তার সুফল যদি ক্রেতারা পায়, তাহলে এই রেভিনিউ স্যাক্রিফাইস করতে অসুবিধা নেই। জি বাণিজ্য মন্ত্রণালয় এটা নিশ্চিত করতে পারবেন কিনা যে তারা বাজার নিয়ন্ত্রণ করবেন এমন ভাবে যাতে এই ঠিক যত পার্সেন্ট রেভিনিউ বা শুল্ক হার হ্রাস করা হলো ঠিক ততটা বেনিফিট ভোক্তারা পাবেন। নইলে ওই জনগণের ক্রয় ক্ষমতা বা জনগণের সুবিধার কথা বলে আমি একদিকে রেভিনিউ স্যাক্রিফাইস করব, জি আবার ওদিকে দেখা যাবে বাজারের মূল্য সেইভাবেই থেকে যাবে। তাহলে এই মাঝখানের এই পয়সাটা কারা নিয়ে যাচ্ছে, এটা বাণিজ্য মন্ত্রণালয়কে সুনিশ্চিত করতে হবে। কারণ তা না হলে পর বিষয়টা ওই আম যাবে সালাও যাবে, দুই টাইপের একটা পরিস্থিতি হবে। এটা নিশ্চিত করতে হবে বাজার ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা, নিশ্চিত করতে পারবেন কিনা। অর্থাৎ আমি যদি কোনো একটা পণ্যে 5% বলতে 25 টাকা যদি ছাড় দেই, জি ডাইরেক্ট ক্রেতারা 25 টাকা কম মূল্যে সে জিনিসটি পাবেন। এটা যদি নিশ্চিত না করা যায় তাহলে ওই ক্রেতারই রাজস্ব স্বার্থ ভুলুণ্ঠিত হয়েছে বলে মনে হবে। জি কেননা ওই ক্রেতা আরেকটি প্রশ্ন, সাধারণত বাজেটের সময় দেখা যায় যে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে পক্ষ থেকে বলা হয় সবাই তাদের নিজস্ব ক্ষেত্রে শুল্ক কমানোর একটা রোধ করে থাকে। এখন একই সাথে আপনি বলছিলেন যে এনবিআর এর জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে তাকে তো রাজস্ব আদায় করতে হবে। এই জাতীয় ক্ষেত্রে এনবিআর আসলে কোন জিনিসটা মাথায় রাখে, আমি যদি বলি কিভাবে ব্যালেন্স রক্ষা করে? না, সেটাই তো বলছি, ওইটাই যে এনবিআর অবশ্যই অবশ্যই যে জিনিসপত্রের দাম বা ভোক্তার সুবিধা হোক, একটা রেগুলেটরি প্রতিষ্ঠান হিসেবে সে এটা অস্বীকার করে না, করা যেতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি রেভিনিউ স্যাক্রিফাইস করলাম, জি নিলাম না রেভিনিউ, কিন্তু সেই রেভিনিউ যদি সেই বেনিফিটটা যদি ক্রেতা না পায়, সেটা যদি নিশ্চিত না হয়, তাহলে আমার রেভিনিউ লস গেল, ওদিকে আমি যে উদ্দেশ্যে করলাম এই ছাড়টা দিলাম সেইটার কোনো নিশ্চয়তা পাওয়া গেল না, সেইটার ফলাফল ক্রেতারা পেল না। এই জায়গাটায় ওই রেভিনিউ কমানোর দাবি আজকের না, মানে ডিউটি কমানোর দাবি আজকের না, এটা জি সবসময় করা হয়। কিন্তু গত বছরের আগের বছর মাননীয় হাইকোর্ট থেকে পর্যন্ত একটা রুলিং দিয়েছিল, অবজারভেশন দিয়েছিল জি যে ঠিক যে পরিমাণ ভ্যাট বা যা কমানো হচ্ছে বাজারে ঠিক তার প্রতিফলন নিশ্চিত হয়েছে কিনা এটা জানা দরকার, জানতে চেয়েছিল তারা। রুল নিশ্চিত জারি আপাত দৃষ্টিতে হয়তো বলা যেতেই পারে যে সাম্প্রতিক সময় বিভিন্ন পণ্যের শুল্ক কিন্তু কমানো হয়েছিল, তাতে হয়তো কোনো ইতিবাচক প্রভাব পড়েনি নিত্য পণ্যের দামের ক্ষেত্রে। তাহলে সংকটটা আসলে কোথায়? না না, সেটাই তো কারণ। আমি বরং মনে করি রেভিনিউ, জি ভ্যাট, ইনডাইরেক্ট ট্যাক্স সকলেই এমনি দিচ্ছে, ওই যে তার সাথে দিয়ে দিচ্ছে, এটা দিক। সরকার এটার সঠিকভাবে পাচ্ছে কিনা, ওই যে সেই মধ্যবর্তী সত্য যারা মূল উৎপাদনের সময় সবসময় যারা এটাকে ইয়ে করছেন, করে যারা ওই জিনিসপত্রের দামকে গ্রাস রুট লেভেলে পৌঁছাই দিচ্ছেন, জি গ্রাস রুট লেভেলের লোকেরা বলছে যে আমার সাপ্লাই নাই, আমাকে এই দামে দেওয়া হচ্ছে। তাহলে যিনি ওইটাকে দিচ্ছেন জি তার কাছ থেকে এই পয়সাটা সরকার রাষ্ট্র তাহলে আসলে সরবরাহ যদি নিশ্চিত করা যায় তাহলে হয়তো দামটা আসলে কমে আসতে পারে। আমাকে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তাইওয়ানের চারদিকে দুদিনের সামরিক মহড়া শুরু করেছে চীন, আর মহড়াকে উস্কানিমূলক বলে অভিহিত করছে তাইওয়ান। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাল মামুন। অধ্যাপক মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছিলাম। বলছিলাম যে দুদিনের জন্য সামরিক মহড়া শুরু করেছে এবং এটি তাইওয়ান বলছে চীন তাদেরকে হুমকি দিচ্ছে। আপনাকে জানতে চাচ্ছি বর্তমান বিশ্ব রাজনীতিতে বা ভূ রাজনীতিতে যেসব ঘটনা ঘটছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সব কিছু মিলিয়েই চীনের জন্য খুব সহজে এই মহড়া দেওয়াটা সহজ হলো কিনা? না, বিষয়টা সেরকম নয় আসলে। আপনি জানেন যে চায়নার একটা দীর্ঘদিনের পলিসি আছে যে তারা বলছে যে তাইওয়ান তাদের মূল ভূখণ্ডের অংশ, জি এবং তারা এই তাইওয়ানকে মূল ভূখণ্ডের অংশ করে নেবে, কিন্তু বাই ফোর্সে নেবে না। এই পলিসিটা দীর্ঘদিন তারা করেছে, এবং এই জন্য আপনারা দেখবেন যে ইতিমধ্যে
2022 সনে 2023 সনেও কিন্তু চায়না বড় ধরনের মানে এই মহড়া চালিয়েছে আর কি তাইওয়ান স্ট্রেইটে। এই মুহূর্তে যেটা হয়েছে, গত 20 তারিখে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে আপনার তাইওয়ানে, জি। এবং নতুন সরকারের যে প্রেসিডেন্ট তিনি একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্যে তিনি চায়নাকে আহ্বান জানিয়েছেন যে তাকে যেন থ্রেট করা না হয় এবং তার যে স্বাধীনতা এটা যেন মেনে নেওয়া হয়। এই 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 বক্তব্যকে কেন্দ্র করেই আসলে একটু উত্তেজনাটা তাৎক্ষণিকভাবে বেড়েছে, এবং এই বক্তব্যকে কেন্দ্র করেই চায়না একটু জানান দিয়েছে যে তার যে অবস্থান সেই অবস্থানটা আগের মতোই আছে, এবং তার এই বক্তব্যের মধ্য দিয়ে চায়নার বর্তমান সরকারকে তারা সেপারেটিস্ট হিসেবে ডিক্লেয়ার করেছে, এবং তারা বলেছে যে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই কাজটা করছে। আপনি বলছেন চীনের নীতি হচ্ছে তাইওয়ানকে একীভূত করবে, কিন্তু সেটা সামরিক শক্তি দিয়ে নয়। কি হবে তাহলে একটু যদি ব্যাখ্যা করতেন। মানে সামরিক শক্তি দিয়ে নয় সেটা আমি বলিনি, আমি বলছি যে সরাসরি আক্রমণের মাধ্যমে তারা করতে চাচ্ছে না, যেটাকে আমরা সামরিক ভাষায় আমরা যদি বলি যে গ্রে লেভেল ওয়ার। আচ্ছা। অর্থাৎ ওয়ারফেয়ারটা একটা গ্রে লেভেল। অর্থাৎ এখানে যেটা তাত্ত্বিকরা যেটা বিশ্লেষণ করেছেন যে চায়নাকে তারা ইনভেট করবে না, স্কুইজ করবে। অর্থাৎ তার স্থল, আকাশ এবং চারিদিক দিয়ে তাকে এমনভাবে তারা কনফাইন্ড করবে যেন তাইওয়ান যেটা করে সেটা হলো বহির্বাণিজ্য থেকে ধীরে ধীরে তার অবস্থাটা দুর্বল হয়ে যায়। আপনারা জানেন পুরো পৃথিবীতে তাইওয়ানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তারা সেমি কন্ডাক্টর উৎপাদন করে, এবং এই মুহূর্তে তাইওয়ানকে যদি আক্রমণ করা হয় তাহলে শুধুমাত্র যে তাইওয়ান ক্ষতিগ্রস্ত হবে তা না, পুরো পৃথিবীর প্রায় $1 ট্রিলিয়ন মতো মানে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, যেটা সবাই আমরা যদি ক্ষতিগ্রস্ত তর্কের হবে। খাতিরে ধরে নেই যে সরাসরি আক্রমণ করা হলো, তাহলে কি পশ্চিমা বিশ্ব বসে থাকবে এই মুহূর্তের পরিস্থিতিতে? এখন সমস্যা হচ্ছে যে আমাদের এই অভিজ্ঞতাটা অতীতে নেই বিশ্বের সামনে, যে একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আরেকটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে আক্রমণ করবে কি করবে না। নিশ্চয়ই নয়। এইটা আমরা হিরোশিমার পরে আর কখনো দেখিনি। কাজে যেহেতু চায়নাও একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং পশ্চিমারাও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, কাজে এই দুই পারমাণবিক শক্তি আসলে আক্রমণে মানে পারস্পরিক আক্রমণে লিপ্ত হবে কিনা, এটা একটা গ্রেট কোশ্চেন। এটার আনসার আমরা এই মুহূর্তে দিতে পারছি না। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মামুন। আমাকে শেষ করতে হচ্ছে, সময় স্বল্পের জন্য। আজকে ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো আপনার সাথে। এই ছিল এইটর স্পেক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।